সুজলা সুফলা শস্য শ্যামলা আমাদের এ বাংলাদেশ। এ মাটির জলে ফুলে ও ফসলে বেড়ে ওঠে বাংলার প্রতিটি প্রাণ। সে মাটির স্পর্শে এগিয়ে চলার প্রত্যয়ে দীপ্ত টেলিভিশনের কৃষিবহর আজ এসেছে সিলেট জেলার প্রান্তিক কৃষকের কাছে। পদ্মা, মেঘনা, যমুনা, সুরমা নদী তটের পলল ভূমির বদ্বীপে আদি কৃষিজ ফসলের সাথে আধুনিক বিজ্ঞান ও প্রযুক্তিযুক্ত হয়ে চাষ হচ্ছে ফল, ফসল সহ আরও অনেক কিছু। আজ এসবের সন্ধানে দীপ্ত কৃষিবহর এগিয়ে চলেছে প্রান্তিক কৃষকের কাছে। কেমন আছেন বাংলার কৃষক পরিবার? কেমনই বা তাদের কৃষি নির্ভর জীবন প্রবাহ? এসব উত্তরের সন্ধানেই দীপ্ত কৃষির পথ চলা। কৃষক ভাই বোনেরা, দীপ্ত কৃষিতে আপনাদের সবাইকে স্বাগতম। দীপ্ত কৃষির বহর নিয়ে আজ আমরা চলে এসেছি সিলেট জেলার জৈন্তাপুর উপজেলার মেঘলি গ্রামে, যেখানে চাষ হচ্ছে অর্গানিক পদ্ধতিতে। ভালো খান, সুস্থ থাকুন, রাসায়নিক সার থেকে দূরে থাকুন, এমনই স্লোগানকে ধারণ করে কোনো রকম কীটনাশক ব্যবহার না করে শুধুমাত্র অর্গানিক পদ্ধতিতে চাষাবাদ করে ফসল ফলাচ্ছেন এমনই একজন কৃষকের সাথে আজ আপনাদের পরিচয় করিয়ে দেব। চলুন যাই সেই কৃষকের কাছে। এই ক্ষেত্রে তো আপনার প্লট সম্পূর্ণই আমার। ক্ষেতগুলো যা দেখতেছেন আমি সবগুলোই আপনার জৈব সারের পদ্ধতিতে আমি ক্ষেত করি। আমি রাসায়নিক সার ব্যবহার করি না এবং কীটনাশক ব্যবহার করি। আচ্ছা ভাই, আপনার এই যে অর্গানিক পদ্ধতির চাষাবাদ, কিভাবে আপনার চিন্তাটা আসলো যে এটা আপনি করবেন? আমার চিন্তা আসছে ওইভাবে যে ওইগুলো আগে আমার বাবা চাষ করতো, তো নিজের প্রচুর গরু ছিল, নিজের এই গরুর গোবর সম্পূর্ণ এখানে রাখতো, রাখা ওইগুলা বছরে বছরে দিত। তো আমার মাও খুব উৎসাহ ছিল, মা খেতেও কাজ করতো, বাবা ব্যবসা করতো। তো আজকে প্রায় 14-15 বছর হয়ে যায় বাবা মারা গেছে। তো আমিও আমরা দুই ভাই, তো কী করে খামো ওইগুলোই করি, বাবার যেগুলো শিক্ষা নিয়েছি ওইগুলোই করি এবং ওইগুলো থেকে আমি সংসার চালাই এবং ভাই বোন নিয়ে চলি। এবং আমার এগুলার মেন ইয়ে হয়েছে মা, আর দ্বিতীয় যে কৃষি অফিসার ওগুলো আছে, আজকে সুরভ ভাই বড়া 4-5 বছর যাবৎ আমাদের ওইখানে আছে। তো উনি আমার বালা পরামর্শ দেয়, আমি যখনই চাই ফোন করি যে সুরভ ভাই আসেন, আসে আমার এই যে এগুলা কীভাবে করাম না করাম এগুলা পদ্ধতি আমার দেখাইয়া দেয়। আমি বেশিরভাগই এখন করি জৈব সার দিয়া, এই যে গর্ত কম্পোস্ট দিয়া এবং কুইক কম্পোস্ট দিয়া। কুইক কম্পোস্ট আমি 10 থেকে 15 দিনের ভিতরে আমি বানাইতে পারি। আপনার কি মনে হয় যে এটা কীটনাশক কিংবা রাসায়নিক সারের যে খরচ কম? এটা খরচও কম এবং এটাতে ফায়দা বেশি। আমার রাসায়নিক সার দিলে আমার এটা তো দ্রুত হতো, মাস 15 দিন কাজ করলো, আবার দিতে হইলো। আর ওইটা দিলে আমার যতদিন গাছ থাকবো ততদিন এটা থাকবো এবং ওইটার মধ্যে আবার অন্য ফসল ফলাইতে পারি। যে আমার কেরালা যতটুকু আছে, যতটুকু বড় হয়েছে, যতটুকু ধরতেছে, অন্য সারের মধ্যে আপনারা হাইটা দেখেন যে আমার এই রাসায়নিক মুক্ত থেকে আপনার জৈব পদ্ধতিতে আমি যেগুলো করছি এগুলো অনেক ভালো। আমি ওই যে জমিটা দেখতেছেন বর্তমানে, এই যে আমি এই কবি লাগাইছি, কবির আগে আমার সরিষা ছিল। তো সরিষা আমি প্রায় 5-7 হাজার টাকা বেচছি। যখন কেরালা লাগাইছি, কেরালা একটু গুছে মাছা দেওয়া ওঠার সময় আমি আবার কবি লাগাইছি। ওই কবিটা আমি কিন্তু উপরতে একটা পয়সা পাইতেছি। তো আমি 4-5টা ফসল এইভাবে উঠাই প্রতি বছর। এক সারেই আপনি 4-5টা ফসল পাচ্ছেন। ফসল উঠাই। তো এর মধ্যে আবার একটা কূপ দেন, কূপ দিয়ে আরেকটু আবার এই গোবর এবং জৈব সার ছিটিয়ে দেন। এখন তো কপির মৌসুম শেষ, আর আপনার কপি গাছে এখন কপি হচ্ছে, এখন কেন দেরিতে? কেন দেরিতে? ওই কারণে যে একসাথে সবগুলো আসলে দাম পাওয়া যায় না। আর আমি হয়তো আগে করি আর না তো লাস্ট টাইমে করি। আমার লাস্ট টাইমে করাটাই আমার মজা। আমি বুঝি যে এইগুলোতে দামও পাই এবং কাস্টমারের আগ্রহী থাকে বেশি। যে আমি এখনের সবজি তো সবার টমেটোও শেষ হয়ে গেছে, কিন্তু আমি টমেটো লাগাইতেছি। এবং এই যে কবিটা, আমার এই কবিটা যদি আমি এখন বেচতাম তাহলে 10 টাকা বেচতাম, কিছুদিন বাদে বেচলে ওই কবিটা আমি 20 টাকা বেচতাম। আচ্ছা, এই যে পাতায় দেখছি যে পোকা ধরা, এগুলো তো স্বাভাবিক থাকবো, মেঘের মৌসুমে। এরপরে তো আমি কীটনাশক মারি না। কীটনাশক মারলে তো আমি ওইগুলো চকচক করতো। আমি সবাইরে বলি যে ভাই আমার এগুলা কিছু পোকা আছে, কি আমি কীটনাশক মারি না, আমি নিজেও খাই না, অন্যরা খাওয়াইতে চাই না। আমি বিষমুক্ত চাই, অন্যরও বিষমুক্ত রাখতে চাই, যার কারণে আমার সবের দিকে নেই, আমার খেতে থেকে আইসা না। হয়তো আমি এমন মাল কাটাম যে দেখবো 2 কেজি 4 কেজি লইয়া যাইব। আপনার চিন্তা অনেক ভালো যে আপনি নিজেও বিষ খাবেন না, অন্যকেও খাওয়াবেন না। এবং আমার যে আশেপাশে মাদ্রাসা আছে, ওইখানে আছে মাদ্রাসা একটা, ওইখানে আছে মাদ্রাসা একটা, ওরা বাচ্চারাই আমার ওইখান থেকে এই যে ক্ষীরা ফলাই, আমি অন্য কিছু ফলাই, ওরা নিজে আইনা ওই 500-500 টাকা আমি খেতেই বিক্রি করতে পারি।
কৃষক ভাই বোনেরা, দেখলেন তো রাসায়নিক সার এবং কীটনাশক ব্যবহার না করেও শুধু অর্গানিক পদ্ধতিতে চাষ করে ভালো ফসল ফলানো সম্ভব। তাই আপনারা খুব বড় পরিসরে না হলেও অন্তত নিজের পরিবারের চাহিদা মেটানোর জন্য অল্প পরিসরে অর্গানিক পদ্ধতিতে চাষ করুন। এই অল্প পরিসরই একদিন বৃহৎ আকার ধারণ করে আমাদের দেশের সকল ফসল হবে রাসায়নিক সার এবং কীটনাশক মুক্ত। আমাদের এই দেশ সবুজে সবুজে ভরে উঠবে। আমাদের দেশের কৃষক ভাই বোনদের কাছে এই স্বপ্নই আমরা দেখি। ভাই, আপনার সবজিগুলো আপনি কোথায় বিক্রি করেন? আর অন্যান্য সবজির তুলনায় আপনার এই অর্গানিক সবজির চাহিদা তো মনে হয় বাজারে বেশি। আমি তো আমার যে সবজিগুলা এগুলা অবশ্যই আমার বাজারে নেই, ঠিক আছে, তবে আমার বাজারে নেওয়ার পরে কম। আমার 80% আমার ক্ষেতে বিক্রি হয় এবং যে কোনো সবজি আমার খেতে চাহিদা বেশি এবং আমার আশেপাশে আর চাষাদার কম এবং আমার ওইখানে তারা দেখে তারা নিয়ে খাইতে খুব আনন্দ পায়। ক্ষেতের বীজগুলো কোথা থেকে পান? ক্ষেতের বীজগুলো এগুলো আমি নিজে রাখি। এই যে এগুলো, এই করলা আছে এবং এই করলা আছে, এগুলো আমি নিজে রাখি এবং অনেক সময় বীজ পাওয়া যায় না, তো নিজের বীজ শোধন করে রাখলে সবচেয়ে ভালো। কতটুকু ক্ষেতের উপর এই করলার চাষ? প্রায় এখানে 25 থেকে 30 শতক জায়গা আছে। 25 থেকে 30 শতক জায়গার উপর আপনি কতটুকুগুলো গাছ লাগাইছেন? আমার ওইখানে 100 বিট গাছ আছে। 100 বিট গাছে আমার প্রতিদিন 1 থেকে 2 দিন বাদে বাদে আমি কেরালা কাটলে 2 থেকে 3 মণ কেরালা আমি বাজারে নিতে পারি। এখানে আপনার সবজি ফলাতে কত খরচ হয়েছে টোটাল? খরচ 10 থেকে 12 হাজার হয়ে গেছে গা। আল্লাহর রকম আমার বিক্রিও এইভাবে মোটামুটি বহুত হয়ে গেছে গা। আপনার এই ক্ষেতের পেছনে খরচ হচ্ছে 10 থেকে 15 হাজার টাকা, আর আপনি আয় করবেন কত টাকা? আয় 30 থেকে 35 হাজার অথবা 40 হাজার হইবে। করলা কতদিনের ফসল? এগুলা 6 থেকে 8 মাস পর্যন্ত থাকে। পরে আবার ওই যে আছে এই চাল কুমড়া লাগাইছি, ওইগুলা যখন শেষ হয়ে যাবে ওইগুলা লত কাইটা দিয়ে আবার চাল কুমড়া উঠবো উপরে। এই মাচার উপরে চাল কুমড়া উঠাই চাল কুমড়া উঠাইবো। আচ্ছা ভাই, আপনি যে এখান থেকে সবজি কিনলেন, আপনি তো বাজার থেকেও কিনতে পারতেন, এখান থেকে কেন কিনলেন? এখান থেকে কিনলাম যে এটা বিষ মুক্ত। বাজারে যে সবজিগুলো পাওয়া যায় ম্যাক্সিমাম বিষযুক্ত, আর আমি সবসময় এখান থেকে কিনি, আর ভালো লাগে, এটা আমার কাছে খুব পছন্দ। আপনি কি প্রত্যাশা করেন যে বাংলাদেশের আরো অনেক চাষি আমাদের এই ভাইয়ের মতো অর্গানিক পদ্ধতিতে চাষ করবে? হ্যাঁ, অবশ্যই আমি এটা চাই। আমি চাই এইভাবে চাষ করলে বেকার মুক্ত সমাজ হবে আর বাংলাদেশ আস্তে আস্তে উন্নতির দিকে এগিয়ে যাবে। আমাদের ওই যে এই গাছগুলা দেখতেছেন, এগুলা কিন্তু ক্ষীরার ফসল ছিল, তো এখন আল চাষ করি না, আরো কিছুদিন বাদে করাম। ওই গাছগুলা মইরা ওইগুলা পচবে, পয়সা ওইগুলা জৈব সার হইব। এই জৈব সারের জায়গা আছে, গর্ত আছে, গর্ত কম্পোস্টও করছি, এরপরে কুইক কম্পোস্ট করছি। কুইক কম্পোস্ট 7 থেকে 15 দিনের ভিতরে হয়, এগুলারে পচাইতে হয়। আর গর্ত কম্পোস্ট যেটা, এটা বছরখানেক লাগে, ওই সম্পূর্ণ বাড়ির ময়লা এবং ওইগুলা পচতে হয়। দেখা যাবে? হ্যাঁ, দেখতে পারবেন, সমস্যা নাই। চলেন যাই একটু দেখি। ওইটা হচ্ছে কুইক কম্পোস্ট গোবর দিয়া। এটা কিভাবে তৈরি করে? এটা আপনার গোবর, এই যে খৈল আছে, আমরা যে সরিষা তেল খাই, সরিষার তেল খাওয়ার বাদে যে খৈলটা বার হয়, ওই খৈলটা যখন 10 কেজি পরিমাণ ওইটারে ভিজিয়ে রাখতে হবে। একদিন ভিজিয়ে রেখে যখন নরম হবে তখন অর্ধেক পচা গোবর, যে আমি আইনা রাখছি এইভাবে, অর্ধেক পচা গোবরে হবে না? না, কাঁচা গোবরে হবে না, কাঁচা গোবর গ্যাস। অর্ধেক পচা গোবর হতে হবে, অর্ধেক পচা গোবর দিয়ে ওইটার সাথে মিক্স কইরা আপনার খৈল 10 কেজি, আপনার কাঠের ভুসি হোক আর ধানের ভুসি হোক ওইগুলো আরও 20 কেজি, এরপরে গোবর পরিমাণ 1 মণ দিয়া ওইগুলারে মিক্স করতে হবে। মিক্স করে দেখতে হবে যদি এটা শুকনো হয়, একটু পানি দিয়ে ওইটা ভিজাইয়া যেভাবে আটের মুঠের মধ্যে থাকে এইভাবে করতে হবে। তো ওইটা কইরা সেইরা এইটারে আবার এইভাবে যেভাবে আছে এইগুলা এইভাবে তুপ বাঁধতে হবে। তুপ বান্ধা আপনার কাগজ দিয়া যদি গর্ত করেন তাইলে গর্তের মধ্যে হয়, আবার এই কাগজ দিয়াও হয়। কাগজ দিয়ে এর তাপমাত্রা বেশি থাকলে কাগজ দিয়া ভালো, কাগজ যত তাপমাত্রা বেশি হবে তত সকাল হবে, রোদ যত চড়া হবে আপনার সারের জন্য তত ভালো হবে। তত ভালো হবে। আর যেখানে লাগতো রোদ না থাকলে ঠান্ডার দিনে আপনার 10 থেকে 15 দিন লাগবে। আর গরমের সিজন, এই যে গরম পড়ছে, এই গরমে যদি আপনাকে এই পলিথিন দিয়ে ডাইকা রাখি তাইলে 7 থেকে 10 দিন। শীতকালে সময়টা বেশি লাগে আর গরমের সময় কম লাগে, একটু কম লাগে। এরপরে এটারে 3 দিনের দিন আমি বাংলাম,
বাইঙ্গা এটা লাইরা চাইরা একটু ঠান্ডা কইরা এরপরে আবার দিলাম। যখন দিলাম দিয়া এই 7 থেকে 10 দিনের ভিতরে এটারে আমি আবার ব্যবহার করতে পারলাম বাইঙ্গা। যখন এটা হয়ে যাইব তখন এটা এইভাবে ঝুরঝুর হয়ে যাইব। তার মানে এটা হয়ে গেছে? হ্যাঁ, এটা হয়ে গেছে। যখন আপনার এটা হইব না তখন এটা চাকা চাকা থাকবো এবং দুর্গন্ধ করব। আর হয়ে গেলে দুর্গন্ধটা আর থাকবে না? হয়ে গেলে দুর্গন্ধ থাকবে না এবং এটা একবার ঝুরঝুরাই আপনার হইব। এখন এটা আপনি জমিতে দিতে পারেন? হ্যাঁ, এটা আমি জমিতে দিতে পারলাম, কোনো সমস্যা নাই। পোকামাকড় দমনের জন্য কীটনাশকের পরিবর্তে কি ব্যবহার করছেন? কীটনাশকের পরিবর্তে আমরা যে কৃষি অফিসারের মাধ্যমে এই যে ফ্রামন ফাদ ওইগুলো ব্যবহার করি। আবার এই যে আপনার এই যে গাছ আছে এই যে আমরা কই বিষকাটালি গাছ এবং নিম পাতা গাছ, ওইগুলা আপনার 2 কেজি পরিমাণ এই কাইটটা আইন না সেইচা 2 কেজি পরিমাণ সেইচা শেষলে একটু রস হয়, ওইগুলা ধরেন আপনার 16 লিটার কিংবা 10 লিটার মেশিন আছে ওইগুলোর মধ্যে মিক্স করলাম। আবার ওর সাথে আবার হুইল পাউডার দিই। হুইল পাউডার দিলে এই যে আপনার অনেক সময় আছে পোকা গিয়া বইতে পড়া জায়গা, তো আমরা ওইগুলো বেশি ব্যবহার করি। ওটা কিভাবে ব্যবহার করেন? ওইটা ব্যবহার করি আপনার এই যে এইগুলা শেষলাম যে গাইল আছে, গাইলের মধ্যে কিংবা আপনার ইয়ার মধ্যে বোলের মাঝে এগুলার বালা করে কষলে এরপরে এইটা মেশিনের মধ্যে সাইকা পানিটা দিলাম। আবার ওই যে ফ্রামন ভাত আছে, যে সময় ফ্রামন ভাতে কাজ কম করে ওই সময় ওইটা আমরা ব্যবহার করি। এটা করতে একটু কষ্ট হয়, নিম পাতা বাইরে আনা লাগে, এরপরে ওইটারে কাইটা নিয়ে এটারে কষলান লাগে, হাতে জ্বলে। আপনার আর কি কি ফসলের চাষ আছে? ধানের ফসলের চাষ আছে, সামনে গেলে দেখতে পাবেন। কোন দিকে? এই সামনে। চলেন যাই। ভাই, আপনার এই ধানের ক্ষেতও কি অর্গানিক পদ্ধতিতে চাষ করেন? পদ্ধতি চাষ করি ঠিক আছে, তবে রাসায়নিক সার একটু দেওয়া লাগে আর বেশিরভাগই গোবর ওইগুলাতে নিয়োগ করি, যে গোবর দিলে ধানটা একটু ভালো হয়। এখানে কতটুকু জমিতে আপনি ধান চাষ করতেছেন? 3 বিঘা। কয় জাতের ধান চাষ করছেন? আমি 3 বিঘাতে 3 জাতের ধান চাষ করছি, বিনা 10 একটা আর 24 একটা 29 একটা। 3 বিঘা জমিতে আনুমানিক কত পরিমাণ ধান পাবেন? 3 বিঘা জমিনে 50 থেকে 60 মণ। ভাই, সারাদিন আপনার সাথে থাকলাম, আপনার কৃষি কাজগুলো আমরা ঘুরে ঘুরে দেখলাম, আপনার অর্গানিক চাষ দেখে খুব ভালো লাগলো। আমরা আশা করছি যে আমাদের দেশের অনেক কৃষক আপনার এই অর্গানিক চাষ দেখে তারাও আগ্রহী হবে, যে অল্প খরচে এত ভালো ফলন। তো আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে আজকে সময় দেওয়ার জন্য। তো আপনাদেরকেও ধন্যবাদ, আমি গরিবের এগুলো আশা দেখার জন্য এবং আমাকে উৎসাহ দেওয়ার জন্য আপনাদেরকেও অনেক অনেক ধন্যবাদ। আপনি কি কৃষকদের উদ্দেশ্যে বলবেন যে রাসায়নিক সার কিংবা কীটনাশক ছাড়া শুধুমাত্র অর্গানিক পদ্ধতিতে সম্পূর্ণ চাষাবাদ করা সম্ভব? আইপিএমের যে কয়েকটা কৌশল আছে 5টা, এই কৌশলের মাধ্যমে অবলম্বন করলে অবশ্যই বিষমুক্ত বা অর্গানিক মুক্ত ফসল উৎপাদন সম্ভব। আমরা কৃষকদের পরামর্শ দিই, আমরা আইপিএমের মাধ্যমে তাদেরকে দেওয়া আইপিএমের 5টা উপাদান আছে, এই 5টা উপাদান তাকে বলি যে আমরা এই জিনিসটা ব্যবহার করতে পারলে কীটনাশক মুক্ত সবজি উৎপাদন করা সম্ভব। কারণ আমরা কিন্তু পোকার জন্য, যে বিশেষ করে সবজির জন্য ফল মাসের পোকা একটা আছে, সেজন্য আমরা সেক্সফোরন ব্যবহার করি, তাহলে আমরা সেই পোকা নিয়ন্ত্রণ হয়ে থাকা। আবার কিছু পোকা আছে সেক্সফোরনের কাজ করে না, তার জন্য আমরা বলি কি নিম পাতা আছে, নিম পাতার রসটা স্বেচ্ছা যদি আমরা স্প্রে করতে দেয়, 100 গ্রাম রস 10 লিটার পানিতে যদি আমরা স্প্রে করি কোনো থাকবে না, এবং প্রতিকার নাই এবং কোনো পোকামাকড় থাকবে না। আর এটা একটা ব্যবহারের প্রধান উদ্দেশ্য হচ্ছে যে আপনি যদি সকালে ব্যবহার করি, আপনি বিকালে আমরা বিক্রি করতে পারবো এবং খাইতে পারবো। আর যদি আমরা কীটনাশক ব্যবহার করি, কীটনাশক গায়ে অন্তত লেখা থাকায় নিম্ন 1 সপ্তাহ 15 দিন আপনি কোনো সবজি উঠাতে পারবেন না। দেখা যায় অনেকে কী করে সকালে ব্যবহার করার পরে বিকালে নিয়ে বাজারে বিক্রি করা হয়, এটা যেমন যে বিক্রি করলো তারও ক্ষতিকর হলো, আমরা যারা কিনে খাই আমরা ক্ষতিকর হলাম। আপনারা কি অন্য কৃষকদেরকে অর্গানিক চাষের জন্য উদ্বুদ্ধ করছেন? অবশ্যই আইপিএম স্কুল করার মধ্যে আমরা এই যে অর্গানিক মুক্ত বা কীটনাশক মুক্ত কীভাবে সবজি উৎপাদন করা যায় আমরা বিস্তারিত আলাপ করি, এবং তার সুফল আজিজ ভাই দেখতে পেলেন। এ পর্যায়ে আপনাদের জন্য রয়েছে দীপ্ত কৃষির নিয়মিত আয়োজন কৃষি সংবাদ। দীপ্ত কৃষি সংবাদে স্বাগত জানাচ্ছি আমি নুসরাত অরিন। সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি দীপ্ত কৃষি সংবাদ শিরোনামগুলো। বহুস্তর বিশিষ্ট ফসলের বাগান ভূমির সর্বোচ্চ ব্যবহারের সার্থক মডেল।
শৌখিন কবুতর পালনে বেকারত্ব জয়। কৃষি প্রযুক্তি ব্যবহারের সফল উদাহরণ যশোরের গাইডঘাট কৃষি প্রযুক্তি বাস্তবায়ন কেন্দ্র। শুনছিলেন দীপ্ত কৃষি সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। বাংলাদেশে গত ৩০ বছরে জনসংখ্যা বেড়ে দ্বিগুণ হয়েছে, আর এই বাড়তি জনগোষ্ঠীর খাদ্য চাহিদা মেটাতে বাংলাদেশের প্রায় প্রতিটি বসত বাড়িতেই একটি করে বহুস্তর বিশিষ্ট ফসল চাষ ক্ষেত্র তৈরি করা দরকার বলে মনে করছেন এর সঙ্গে সংশ্লিষ্টরা। প্রতিনিয়ত বেড়ে চলছে জনসংখ্যা, সেই হারে বাড়ছে না আবাদি জমি, আর তাই দিন দিন চ্যালেঞ্জের মুখে পড়ছে খাদ্য ও পুষ্টি চাহিদা। এই চ্যালেঞ্জ মোকাবেলা করতে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের উদ্যানতত্ত্ব বিভাগের খামারে ১৯৯১ সাল থেকে বহুস্তর বিশিষ্ট ফসল চাষের গবেষণা চালানো হয়। এ পদ্ধতিতে বৃক্ষরাজি বিভিন্ন স্তর থেকে সূর্যালোক গ্রহণ করে। এই চাষাবাদের মাধ্যমে আশানুরূপ ফলন পাওয়া সম্ভব। আমাদের এই বহুস্তর বিশিষ্ট মডেল আমরা বাংলাদেশে যে এখন ২৪ মিলিয়ন বসত বাড়ি আছে, এখানে কিন্তু আমরা প্র্যাকটিস করতে পারবো এই বহুস্তর বাগান। এছাড়া ফলের বাগান আছে বা কাঠের বাগানে, সেখানেও ফলের বাগানের নিচে, কাঠের বাগানের নিচে যে সমস্ত ছায়া পছন্দ করে বা ছায়া সহ্য করতে পারে এরকম শাক সবজি, মশলা জাতীয় ফসল এবং অন্য অন্য আমরা ফল, ছোট জাতীয় ফলকেও করতে পারি। এবং এছাড়া আমাদের স্কোপ রয়ে গেছে আমাদের পাহাড়ি এলাকাতে। এখনও প্রচুর পাহাড় আমাদের কিন্তু ব্যারেন পড়ে আছে, যেটা আমাদের কাঠ জাতীয় গাছ নাই, সেখানেও কিন্তু আমরা বহুস্তর বাগান করে খাদ্য পুষ্টি নিরাপত্তায় আমরা বিশাল ভূমিকা রাখতে পারি। এই পদ্ধতিতে কৃষকরা অপেক্ষাকৃত উঁচু জমিতে বহুস্তর বিশিষ্ট ফসলের বাগান করে খাদ্য ও পুষ্টির চাহিদা পূরণের পাশাপাশি কাঠের চাহিদাও পূরণ করতে পারবে। রাজধানী ঢাকায় বা বড় বড় শহরে অনেকেই শখের বশে বা বাণিজ্যিক ভিত্তিতে ফেন্সি বা শৌখিন কবুতর পালন করেন। সময়ের পরিক্রমায় এই শৌখিন কবুতর আজ ছড়িয়ে পড়েছে সারা বাংলাদেশে। সাতক্ষীরা জেলার নিভৃত গ্রাম কাদাকাটি। এই গ্রামের হুমায়ুন কবির ২ বছর আগে শখের বশে মাত্র ৫,০০০ টাকায় একজোড়া কবুতর ক্রয় করেন। প্রথম মাসেই তার পালনকৃত কবুতর থেকে বাচ্চা পান এবং কবুতর পালনে তিনি আরও বেশি উৎসাহী হয়ে ওঠেন। বেকার জীবনে আশার আলো খুঁজে পান তিনি। বর্তমানে তার খামারে বিভিন্ন জাতের ৫০ জোড়ারও অধিক কবুতর রয়েছে। কবুতর বিক্রির টাকায় একসময়ের বেকার যুবক আশা আজ আর্থিকভাবে স্বাবলম্বী ও এলাকার অনুকরণীয় একজন। তিনি স্বপ্ন দেখছেন তার খামারের কবুতর বিদেশে রপ্তানি করার। ফার্মটা মাত্র ৫,০০০ টাকা দিয়ে শুরু করছিলাম। এখন আমার ফার্মে ছোট বড় সব কবুতর মিলিয়ে প্রায় ৫ থেকে ৭ লক্ষ টাকার কবুতর আছে। বিভিন্ন প্রজাতির বিদেশি কবুতরগুলো যদি বিদেশে রপ্তানি করা সম্ভব হতো, তাহলে আমার মতো অনেক ফার্মার অনেক উপকৃত হতো এবং অনেকেই নতুন নতুন ফার্ম তৈরি করে তারা স্বাবলম্বী হতে পারত। শৌখিন কবুতর পালনে তেমন জায়গা ও পুঁজির প্রয়োজন হয় না, তাই যে কোনো বেকার যুবকই শুরু করতে পারেন শৌখিন কবুতরের খামার আর হয়ে উঠতে পারেন আর্থিকভাবে স্বাবলম্বী। কৃষি বিপ্লবের গ্রাম বলে পরিচিত যশোরের বাঘারপাড়া। এখানকার পরিবেশ সচেতন গ্রামবাসী বিজ্ঞানসম্মত উপায়ে প্রযুক্তি নির্ভর চাষাবাদ করে থাকেন, আর এটি সম্ভব হয়েছে এই অঞ্চলের কৃষি বিজ্ঞানী ও কৃষিবিদদের সাথে নিয়ে গড়ে তোলা ২৬টি কৃষি ক্লাবের জন্য। যশোর জেলার বাঘারপাড়া উপজেলার এক ঐতিহাসিক গ্রাম গাইডঘাট কৃষি বিপ্লবের কারণে গ্রামটি ইতিহাস সৃষ্টি করেছে। বিষ মুক্ত সবজি কিভাবে খাওয়ানো যায়, এই মানসিকতার থেকে আমরা কিন্তু এই দেশে এই অঞ্চলটাকে বিষমুক্ত সবজি অঞ্চল গড়িয়ে তোলার জন্য প্রথম পর্যায়ে আমাদের কৃষক সংগঠক আইব ভাই আর আমি মিলে এই অঞ্চলটাকে উদ্বুদ্ধ করি মানুষকে। পরিবেশ সচেতন গ্রামবাসী সেকেলে চাষ পদ্ধতির পরিবর্তে বিজ্ঞানসম্মত প্রযুক্তি ভিত্তিক নতুন কৃষি আন্দোলনে কৃষি বিজ্ঞানী কৃষিবিদদের জড়িত করে গাইডঘাট গ্রামসহ যশোর ও মাগুরা জেলার ৪০টি গ্রামকে সামনে এগিয়ে নিয়ে যাচ্ছে। গবেষণা থেকে আমরা যেটা পাই এদের কাছে আমরা বলি, এরা এটা মাঠে যখন প্রয়োগ করে এর একটা রেজাল্ট পায়। ২৬টি কৃষি ক্লাবের মাধ্যমে এখানকার ৪০টি গ্রামের ৭০,০০০ মানুষ বিষমুক্ত সবজি উৎপাদন করে দেশের কৃষি ইতিহাসে নতুন ধারা সৃষ্টি করেছে। আমাদের এই কৃষি প্রযুক্তির থেকে আমরা ট্রেনিং করে আমরা অল্প জমিতে বেশি ফসল ফলাচ্ছি, বা আমাদের এই যে একটা ড্রাম দিচ্ছে, এই ড্রাম থেকে আমরা বিষমুক্ত ফসল উৎপাদন করতে পারতেছি। গবেষণায় এসে আমরা এইটুকু উপকৃত হয়েছি যে আমরা এক ফসলি জমিতে ৪ ফসলই করছি।
গ্রামের সাধারণ মানুষগুলো মাটি, বাতাস আর পানিকে পুঁজি করে গাইডঘাটে যে মডেলের ভিত্তি রচনা করেছেন, সেই মডেল এখন সর্বত্র ছড়িয়ে দেওয়ার সময় এসেছে। সবুজের সমারোহে ভরে উঠুক আপনার ক্ষেত, খামার ও আঙিনা। ঘরের কোণের শাকসবজিতে পুষ্টি সমৃদ্ধ হোক আপনার পরিবার। সুস্থ থাকুন সব সময়। এই প্রত্যাশায় সবাইকে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আজকের দীপ্ত কৃষি সংবাদ। ধন্যবাদ সবাইকে। কৃষি বিষয়ে যে কোনো তথ্য জানতে ও জানাতে লিখুন এই ঠিকানায়। দীপ্ত কৃষি, প্লট 7/A/গ, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা 1208। আপনারা চাইলে ইমেইল করতে পারেন krishi@dipto.tv এই ঠিকানায়, অথবা ফোন করতে পারেন 017096620063 এই নম্বরে। স্বাস্থ্যই সকল সুখের মূল জেনে থাকলেও আমরা বিশ্বাস করি সুস্থতাই সকল সুখের মূল। আর সুস্থ থাকার জন্য প্রয়োজন ভালো খাবার, আর তা যদি হয় অর্গানিক চাষের ফসল, তাহলে তো কোনো কথাই নেই। আপনাদের সবার সুস্থতা কামনা করে আমি আফরিন আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন।